1948 সালে নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার প্রদান করেনি। এর কারণ হিসাবে তারা বলেছিল যে দেয়ার ওয়াজ নো সুইটেবল লিভিং ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো যোগ্য জীবিত মানুষ ছিল না। মনে করা হয় মহাত্মা গান্ধীর উদ্দেশ্যেই বলা হয়েছিল এই কথাগুলো। নোবেল শান্তি পুরস্কার মহাত্মা গান্ধীর মতো একজন মানুষকে দিতে না পারা নিজেদের ব্যর্থতা হিসাবে মনে করেছিল নোবেল কমিটি। এই ভিডিওতে শান্তির দূত, অহিংস সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জীবন ইতিহাস নিয়ে আলোচনা করা হলো। মহাত্মা গান্ধী অহিংসা ও সততার দ্বারা ভারতের স্বাধীনতা আন্দোলনকে আসমুদ্র হিমাচল পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। কর্মসূত্রে তিনি আইনজীবী হলেও তাঁকে আমরা ঔপনিবেশ বিরোধী জাতীয়তাবাদী রাজনৈতিক নীতি নির্ধারক এবং অহিংস সত্যাগ্রহ আন্দোলনকারী হিসেবেই চিনি। তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নামকরণ করেন মহাত্মা। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বেতারে তাঁকে জাতির জনক বলে আখ্যায়িত করেন। মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালের 2রা অক্টোবর পোরবন্দরে, যা বর্তমানে ভারতের গুজরাটে অবস্থিত, সেখানে তাঁর জন্ম হয়। মহাত্মা গান্ধীর বাবা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান। তাঁর মা পুতলিবাই আধ্যাত্মিকতায় নিজেকে সমর্পণ করেছিলেন। মহাত্মা গান্ধী ছিলেন তাঁর পিতার চতুর্থ স্ত্রীর সর্বকনিষ্ঠ সন্তান। ধর্মীয়ভাবে গান্ধীজির পরিবার উদার মনোভাব সম্পন্ন ছিল। তাঁর পিতা ছিলেন বৈশ্যবর্ণের বেনিয়া মোচ সম্প্রদায়ভুক্ত ও মা ছিলেন প্রণামী বৈষ্ণব সম্প্রদায়ের। মহাত্মা গান্ধীর উপর মায়ের প্রভাব বেশি ছিল, তাই পারিবারিক বৈষ্ণব ভক্তিতেই বড় হয়েছিলেন। তাঁর মা নিয়মিত উপবাস রাখতেন এবং কঠিন ব্রত পালন করতেন, যার প্রভাবে মহাত্মা গান্ধী অহিংস নিরামিষাশী হয়ে ওঠেন এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যে উপবাস করতে থাকেন। শৈশবে তিনি প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ধুলোর ওপর আঙুল দিয়ে বর্ণমালা লিখতেন শিশুরা। ইতিমধ্যে তাঁর বাবা রাজকোটের দেয়ান নিযুক্ত হন। শৈশবে গান্ধী বিভিন্ন বৃত্তি এবং পুরস্কার লাভ করলেও পড়াশোনায় তিনি ছিলেন মাঝারি মানের এক ছাত্র। 1883 সালের মে মাসে তিনি 14 বছর বয়সী কস্তুরবাই মাখনজি কাপাডিয়া ওরফে কস্তুরবাকে বিবাহ করেন, যার জন্য তিনি 1 বছর বিদ্যালয়ে যেতে পারেননি। 1887 সালে মোহনদাস ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বম্বে বিশ্ববিদ্যালয় থেকে কৃতকার্য হন এবং ভাবনগরে শ্যামলদাস কলেজে ভর্তি হন। কিন্তু তিনি সেখানে তার উচ্চশিক্ষা সমাপ্ত না করেই তাঁর পরিবারের কাছে পোরবন্দরে চলে আসেন। 1888 সালের আগস্ট মাসে তাঁর স্ত্রী কস্তুরবা তাঁদের প্রথম সন্তান হরিলালের জন্ম দেন। ইতিমধ্যে মাভজি দাবে যোশীজি নামে গান্ধী পরিবারের এক শুভানুধ্যায়ী এবং বন্ধু তাঁকে লন্ডনে আইন পড়ার পরামর্শ দেন। তবে গান্ধীজির মা গান্ধীর পরিবার এবং স্ত্রীকে রেখে বিলেতে পড়তে যাওয়ায় সম্মত ছিলেন না। তিনি তাঁর মাকে মদ, মাংস এবং স্ত্রীলোককে পরিহার করার কথা দেন। মহাত্মা গান্ধীর ভাই, যিনি ইতিমধ্যেই আইনজীবী ছিলেন, তিনি লন্ডনে গান্ধীর আইন পড়ার বিষয়ে উৎসাহিত ছিলেন। অবশেষে গান্ধীজি তাঁর মায়ের থেকে সম্মতি ও আশীর্বাদ লাভ করেন এবং 1988 সালের 4 সেপ্টেম্বর লন্ডনে পৌঁছান। সেখানে তিনি ইনার টেম্পলে আইন পড়েন এবং শাকাহারী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে দ্য ভেজিটেরিয়ান সাময়িক পত্রিকায় লেখালেখি শুরু করেন। গান্ধীজি 1891 সালের জুন মাসে 22 বছর বয়সে ব্যারিস্টার হয়ে ভারতে ফিরে আসেন। লন্ডনে আইন পড়াকালীনই তার মা মারা যান, যা তার পরিবার তার পড়াশোনার ক্ষতি হবে বলে লুকিয়ে রেখেছিল। ভারতবর্ষে ফিরে মহাত্মা গান্ধী রাজকোট ও বম্বেতে আইন চর্চায় ব্যর্থ হওয়ার পর 1893 সালে এক মুসলিম ব্যবসায়ী গান্ধীজির সঙ্গে যোগাযোগ করেন। সেই ব্যবসায়ীর নাম আবদুল্লাহ।
তার বিশাল জাহাজের কারবার ছিল দক্ষিণ আফ্রিকায়। তার দুঃসম্পর্কের আত্মীয়ের একজন আইনি পরামর্শদাতার প্রয়োজন ছিল। গান্ধীজি সেই প্রস্তাবে সম্মত হন, এই জেনেই যে তাঁকে 1 বছর ব্রিটিশ শাসক দ্বারা পরিচালিত নাতাল উপনিবেশে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যেগুলি মূলত বর্ণবাদ এবং আভিজাত্যের জাত্যাভিমানজনিত সমস্যা। 1893 সালের 7 জুন প্রিটোরিয়া ভ্রমণকালে রেলগাড়িতে এক সাদা চামড়ার মানুষ গান্ধীজির প্রথম শ্রেণীর কামরায় ভ্রমণ করার বিরুদ্ধে সরব হন ও তাকে নেমে যেতে বলেন, যদিও তার বৈধ টিকিট ছিল। গান্ধীজি তা অস্বীকার করায় তাকে বলপূর্বক পরবর্তী স্টেশনে নামিয়ে দেয়া হয়। তাকে বর্ণবাদের কারণে প্রচুর অত্যাচার সহ্য করতে হয়েছিল। ডারবান বিচারালয়ে এক ইউরোপিয়ান বিচারক তার পাগড়ি খুলে ফেলার হুকুম দেন। তিনি প্রত্যাখ্যান করেন এবং বিচারালয় ত্যাগ করেন। এরপর 1894 সালে তিনি নাটাল ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং ভারতীয়দের নাগরিক অধিকার রক্ষার আন্দোলন শুরু করেন। 1899 সালে বোয়ার যুদ্ধে তিনি 1100 স্বেচ্ছাসেবক নিযুক্ত করেন, যারা ব্রিটিশদের সাহায্য করে। এই যুদ্ধে ব্রিটিশদের জয় দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের কিছুটা নিশ্চিন্ততা দেয়। 1904 সালে ফিনিক্স সেটেলমেন্ট এবং 1910 সালে টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করে তিনি এক সামাজিক পরীক্ষাগার গড়ে তোলেন। এখানেই তাঁর রাজনৈতিক আধ্যাত্মিক দর্শনের মূল চর্চা শুরু হয়। 1906 সালে ট্রান্সভাল সরকার নির্দিষ্টভাবে ভারতীয় জনগণের জন্য হাস্যকর এক আদেশ জারি করে। ভারতীয়রা তার বিরুদ্ধে 1906 সালের সেপ্টেম্বর মাসে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জোহানেসবার্গে এক বিশাল গণপ্রতিরোধ সভা আয়োজন করে। সেখান থেকেই জন্ম হয় সত্যাগ্রহ আন্দোলনের। গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে 1914 সালে দক্ষিণ আফ্রিকা ত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি এবং তার পরিবার লন্ডনে কিছুকাল কাটাবার পর অবশেষে ডিসেম্বরে ইংল্যান্ড ত্যাগ করেন এবং 1915 সালের 9 জানুয়ারি বোম্বে বন্দরে তাঁরা পৌঁছান। গান্ধীজির দেশে ফেরার দিনটি স্মরণীয় করে রাখতে 2003 সাল থেকে এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালিত হতে থাকে। ভারতে এসে গুজরাটে সবরমতী আশ্রম গড়ে তোলেন তিনি। 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে ভারতে আসার পর তার প্রথম বড় আন্দোলন। এখানে তিনি নীল চাষিদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এরপর কেথিয়াবাড়ি ও আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলনের নেতৃত্ব দেন। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করে তোলে। 1920 সালে অহিংস অসহযোগ আন্দোলনের সূত্রপাত ঘটান। এই আন্দোলন মূলত ভারতে ঔপনিবেশিক শক্তি ব্রিটিশ রাজের বিরুদ্ধে। কেবলমাত্র বিদেশি পণ্য নয়, এছাড়াও ব্রিটিশদের তৈরি সমস্ত কিছু বর্জনের ডাক দেন তিনি। দেশি বস্ত্রে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি চরকা কাটার প্রচলন করেন। গান্ধীজি প্রবর্তিত অহিংস সত্যাগ্রহ আন্দোলন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে। তবে 1922 সালে চৌরি চৌরা ঘটনার পর তিনি আন্দোলন স্থগিত করে দেন। 1920 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের দায়িত্ব নেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখ করে তোলেন। 1930 সালের 26শে জানুয়ারি কংগ্রেসের পক্ষ থেকে তিনি পূর্ণ স্বরাজের ডাক দেন। 1930 সালেই আইন অমান্য আন্দোলন শুরু করেন ও প্রতীকী হিসাবে লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ করেন। এই মার্চের সময় তিনি 24 দিনে প্রায় 388 কিলোমিটার পদযাত্রা করেন এবং বহু মানুষ তাঁর যাত্রাপথে অংশ নেয়। 1942 সালে তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন। ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান আন্দোলন, যা দেশের সর্বস্তরের মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছিল। গান্ধীজি হিন্দু মুসলমান ঐক্যের পক্ষে ছিলেন, তাই 1947 সালে দেশভাগের বিনিময়ে স্বাধীনতা তাকে হতাশ করেছিল। 1948 সালের 30শে জানুয়ারি প্রার্থনা সভায় যোগ দেওয়ার পথে উগ্র হিন্দু জাতীয়তাবাদী নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করেন।
মহাত্মা গান্ধীর দর্শনের কেন্দ্রবিন্দু ছিল সত্য ও অহিংসা। তিনি অচ্ছুতদের হরিজন নামে অভিহিত করে তাদের সামাজিক মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা করেন। হরিজন অর্থাৎ ঈশ্বরের সন্তান। 1909 সালে প্রকাশিত তাঁর হিন্দ স্বরাজ গ্রন্থে তিনি পাশ্চাত্য সভ্যতার ভোগবাদী চরিত্রের সমালোচনা করেন এবং স্বনির্ভর গ্রামীণ ভারতের স্বপ্ন দেখান। তাঁর আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কেবল ব্যক্তিগত স্মৃতিকথা নয়, বরং একটি নৈতিক দর্শন ভিত্তিক রাজনৈতিক দলিল, যেখানে ব্যক্তিগত জীবনকে তিনি সত্য পরীক্ষার অংশ হিসাবে উপস্থাপন করেছেন। মহাত্মা গান্ধীর প্রভাব শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই পরিলক্ষিত হয়। বিভিন্ন দেশের নেতা তার প্রচলিত নীতি, অহিংস ও সত্যাগ্রহের পথ নিজের জীবনেও বেছে নিয়েছেন। তার জন্মদিনেই সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস। তিনি 1937 থেকে 1947 সালের মধ্যে 5 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও নোবেল পুরস্কার পাননি। 1948 সালেও তিনি মনোনীত হয়েছিলেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগেই তার মৃত্যু হয়। নোবেল কমিটি সেই বছর নোবেল শান্তি পুরস্কারই দেয়নি এবং কারণ হিসাবে উল্লেখ করে কোনো যোগ্য জীবিত মানুষ ছিল না, যা মনে করা হয় মহাত্মা গান্ধীর উদ্দেশ্যেই বলা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।